আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্রাব্যতা গুণফলের একটা পাঠ্যক্রম আজকে একটু পড়াশোনা করব। তো দ্রাব্যতা গুণফলের পাঠ্যক্রম পড়াশোনা করার আগে আমাদের দ্রাব্যতার টপিকটা একটু ভালো করে জানা লাগে, তাই না? তো আমরা দ্রাব্যতা টপিকটা এর আগের ভিডিওতে কিন্তু আমরা কভার করছিলাম। এখন আমরা দ্রাব্যতার গুণফলের যে পাঠ্যক্রম এইটুকু আমরা এখন আলোচনা করা শুরু করব, ঠিক আছে? এখন দ্রাব্যতার গুণফল পড়ার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা জানা লাগবে। তো বেসিক কথাবার্তাগুলো কি? এই যে কথাবার্তা হচ্ছে যে দ্রাব্যতা সবার জন্য বের করা যায়। দ্রাব্যতা সবার জন্য বের করা যায়। বের করা যায়। সবার জন্য বের করা যায় বলতে আমি কি বুঝাইলাম? সবার জন্য বের করা যায় বলতে আমি বোঝাচ্ছি যে এখানে লিকুইড, গ্যাস এবং সলিড, এই তিনটার জন্যই আমি কি বলতো দ্রাব্যতা বের করতে পারি। তবে তবে দ্রাব্যতা সবার জন্য বের করা যায়, লিকুইড, গ্যাস, সলিড সবার জন্য বের করা যাবে। তবে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিডের জন্য ব্যবহার করা যায়। সলিডের জন্য বের করা বুঝতে পারছো কি বললাম? যে আমাদের যে দ্রাব্যতা তুমি সলিডের জন্য ব্যবহার করতে পারবা, গ্যাসের জন্য ব্যবহার করতে পারবা, এছাড়া লিকুইডের জন্য ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তবে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র আমাদের স্বল্প দ্রবণীয় সলিডের জন্য আমি কি বলতো দ্রাব্যতার গুণফল আমি ব্যবহার করতে পারবো। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি দ্রাব্যতার গুণফল বের করতে পারবো না, ঠিক আছে? তো এই কোশ্চেনটা অ্যাডমিশনের মাঝে মধ্যে আসে যে দ্রাব্যতার গুণফল বা কেএসপি, কেএপি এগুলো কার জন্য বের করা যায়? এগুলো শুধুমাত্র স্বল্প দ্রবণীয় কঠিন পদার্থ বা সলিডের জন্য বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো। এরপর যে দ্রাব্যতার গুণফলের ইকুয়েশনে যে এস থাকে, দ্রাব্যতার গুণফলের ইকুয়েশনে যে এস থাকে এর একক হবে মোলার বা মোল পার লিটার। মোল পার লিটার মানে তো মনে, তাই না? তাহলে দ্রাব্যতার গুণফলের ইকুয়েশনে যে এস থাকে এর এককটা কি হবে বলতো? মোলার বা মোল পার লিটার, ঠিক আছে? আর 3 নাম্বারটা কেএসপি, কেআইপি এর প্রকৃত অর্থে কোনো একক নেই। প্রকৃত অর্থে কোনো একক নেই। কি বললাম বলতো? যে কেএসপি, কেআইপি এর প্রকৃত অর্থে কোনো একক নেই, ঠিক আছে? এবং কেএসপি বা কেআইপি তাপমাত্রার উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। যে কেএসপি, কেএপি এর প্রকৃত অর্থ কোনো একক থাকবে না, এবং কেএসপি, কেএপি কিসের উপর নির্ভরশীল বলতো? তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে চাপ, ঘনমাত্রা এগুলোর উপর কি কেএসপি, কেএপি নির্ভর করবে? না, কেএসপি, কেএপি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে? চাপ এবং ঘনমাত্রার উপর কেএসপি, কেএপি কি করবে না? নির্ভর করবে না, ঠিক আছে? তো এইটুকু দ্রাব্যতার গুণফল জানার জন্য বেসিক একটু কথাবার্তা আমরা এটুকু একটু পড়ে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অন্য কোনো ইস্যুতে আছি। তো দ্রাব্যতার গুণফল করার জন্য
আমাকে কয়েকটা জিনিস জানা লাগে। এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় কারা। স্বল্প দ্রবণীয় কারা। এখন বলবো যে ভাইয়া আমি এটা করবো কেন, এটা কেন করবো বলো তো? একটু আগে আমি বলে আসছিলাম যে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র কার জন্য বের করা যায়? স্বল্প দ্রবণীয় কঠিন পদার্থের জন্য বের করা যায়, তাই না? তাহলে এখন স্বল্প দ্রবণীয় কারা তোমার এটা জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। তো এই কারণে আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে সব গ্রুপ 1 ও অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, বাইসালফেট আয়ন দ্রবণীয়। সবগুলো কি বলতো? দ্রবণীয়। মাথা রাখবা যে সব গ্রুপ 1 অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, বাইসালফেট আয়ন দ্রবণীয়। ঠিক আছে। 2 নম্বর আছে সকল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দ্রবণীয়। ব্যতিক্রম সিলভার প্লাস আয়ন, lead 2 প্লাস আয়ন, মার্কারি 2 প্লাস আয়ন। তাহলে এই যে সকল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কিন্তু দ্রবণীয়। তাহলে দ্রবণীয় না কারা? সিলভার আয়ন, লেড আয়ন, মার্কারি আয়ন। এগুলো কি না বলতো? দ্রবণীয় নয়, এগুলো স্বল্প দ্রবণীয়। এই জিনিসটা এগুলো কি স্বল্প দ্রবণীয়। আর এই যে উপরে লিখলাম এগুলো কি বলতো? সবগুলো হচ্ছে দ্রবণীয়। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এটুকু একটু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে আমরা এটুকু আমরা মাথায় রাখবো যে বেশিরভাগ সালফেট আয়ন, বেশিরভাগ সালফেট আয়ন দ্রবণীয়। ব্যতিক্রম আছে সিলভার সালফেট, lead সালফেট, বেরিয়াম সালফেট। এই যে ব্যতিক্রমগুলো সিলভার সালফেট, লেডের সালফেট, বেরিয়ামের সালফেট, এই সালফেটগুলো কি বলতো? আমাদের ব্যতিক্রম বলতে এখানে তারা কি? এটা হচ্ছে স্বল্প দ্রবণীয়। বুঝতে পারছো? তা আমাদের এই 3টা জিনিস জানা লাগবে যে কারা কারা বেশি দ্রবণীয়, কারা কারা কম দ্রবণীয়, মানে স্বল্প দ্রবণীয়। তো বেশি দ্রবণীয় কোনগুলো? সব গ্রুপ 1 এবং অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, বাইসালফাইড আয়ন হচ্ছে বেশি দ্রবণীয়। আর এখানে সকল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো অনেকটা দ্রবণীয়। হ্যাঁ। আর ব্যতিক্রম কোনগুলো? সিলভার আয়ন, লেড আয়ন, মার্কারি আয়ন এগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয়। এখন দেখো তো বেশিরভাগ সালফেট আয়ন দ্রবণীয়। আর ব্যতিক্রমগুলো এই যে সিলভারের সালফেট, লেডের সালফেট, বেরিয়ামের সালফেট, এই জিনিসগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয়। তাহলে আমরা যে দ্রাব্যতার গুণফল বের করব, তার মানে বেশিরভাগ যৌগগুলো এখান থেকে থাকবে। কারণ স্বল্প দ্রবণীয় যারা, তারাই তো কি, তাদের তো আমরা দ্রাব্যতার গুণফল বের করতে পারি, তাই না? তাহলে আমরা যে দ্রাব্যতার গুণফলে ইকুয়েশনগুলো লিখবো, ইকুয়েশনগুলো অবশ্যই এরকম কিছু যৌগ দিয়ে আমাদের লিখতে হবে, তাই না? কারণ তারা স্বল্প দ্রবণীয়। বুঝতে পারছো এটুকু? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমরা এটুকু মুছে দিলাম, কেমন? এখন হচ্ছে আমরা একটু বেসিক একটা জিনিস দেখবো। বেসিক জিনিসটা হচ্ছে না, ওকে, এখানে কি করলাম? হচ্ছে 1 লিটার দ্রবণ নিলাম। কিসের দ্রবণ? 1 লিটার সিলভার ক্লোরাইডের 1 লিটার। এখানে সিলভার ক্লোরাইডের 1 লিটার দ্রবণ নিলাম। সেম এখানেও সিলভার ক্লোরাইডের 1 লিটার দ্রবণ। ওকে, এখন সিলভার ক্লোরাইডের 1 লিটার দ্রবণ নেওয়ার পর আমি সেখানে প্রথম অবস্থায় আমি কি করলাম জানো? এখানে এই যে জায়গায় আছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোলার। হ্যাঁ,
10⁻⁷ মোলার সিলভার ক্লোরাইড দিলাম, মানে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁷ মোলার। আর এখানে আমি দিলাম হচ্ছে 10⁻³ মোলার। ঠিক আছে, এখানে দিলাম কত বলতো 10⁻³ মোলার। আর এখানে গিয়ে আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে 10⁻⁻1 মোলার। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো তো, আমি 1 লিটার দ্রবণ সিলভার ক্লোরাইডের 3টা পাত্রের মধ্যে নিলাম। 3টা পাত্রের ভিতরে নেওয়ার পর আমি এই যে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা দিচ্ছি 10⁻⁷, মানে অনেক কম, তাই না, অনেক কম। আর এখানে কি করছি 10⁻³ মোলার দিছি, আর এখানে আমি 10⁻⁻1 মোলার দিছি, মানে কি এখানে অনেকটা বেশি, এখানে অনেকটা কম, এখানে এটার তুলনায় এটা বেশি। আর এখানে কি করছি সবচেয়ে বেশি, এটার তুলনায় এটা বেশি, তাই না, এখানে সবচেয়ে বেশি পরিমাণ দিছে। তাহলে দেখো তো এই যে দ্রবণটা সবচেয়ে কম পরিমাণ দিছি, 1 লিটারে আমি সবচেয়ে কম পরিমাণ দিলাম। সবচেয়ে কম পরিমাণ দিলে এই দ্রবণটা আমরা কি বলি, আমরা দ্রাব্যতা ক্লাসে পড়ছিলাম এটাকে অসম্পৃক্ত দ্রবণ বলি। তাহলে এই দ্রবণটার নাম হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। দ্রবণটার নাম কি বলতো, অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আর এই দ্রবণটার মধ্যে কি বলতো আমরা অসম্পৃক্ত দ্রবণের তুলনায় বেশি দিছি, অর্থাৎ এখানে একটা ইকুইভ্যালেন্ট একটা অবস্থা আছে। তাহলে এই যে এসে দিলাম সেটা কি দ্রবণ বলতো, সম্পৃক্ত দ্রবণ। আর এখানে কি বলতো সবচেয়ে বেশি দিছি, তাহলে সবচেয়ে বেশি দিয়ে তার মানে এখানে অর্ধেকে পড়ে যাবে, অর্ধেকে পড়লে সেটাকে আমরা কি বলি, অতিরিক্ত দ্রবণ বলি। তাহলে সেটা হবে অতিরিক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ, তাই না। আচ্ছা ফাইন, তাহলে দেখো তো আমরা যদি সবচেয়ে বেশি পরিমাণ যেখানে দিছি, সেটা কি বলতো অতিরিক্ত দ্রবণ, কারণ এখানে অর্ধেকে পড়ে যাবে, এটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। হ্যাঁ, আর এটা কি বলতো সম্পৃক্ত দ্রবণ, আর এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা ফাইন, এখন আমরা কি বের করতে যাচ্ছি, দ্রাব্যতার গুণফল বের করতে যাচ্ছি, তাই না, দ্রাব্যতার গুণফল, তাই না, বা আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফল আমরা আয়নিক গুণফল বের করব। এখন দেখো এই দ্রাব্যতার গুণফল বলতে কি বলতো, আমরা আয়নিক গুণফল জিনিসটা আগে দেখবো। দেখো আয়নিক গুণফলের ব্যাপারটা দেখো, তাহলে এখন যেটা পড়ছে সেটা হচ্ছে আয়নিক গুণফল। গুণফল বলতো সেটা হচ্ছে আয়নিক গুণফল, একই কথা, জাস্ট একটু আয়নিক গুণফল। ঠিক আছে, এটা কি বলতো আমরা আয়নিক গুণফল বলছি। আয়নিক গুণফলটা কি দেখো, আয়নিক গুণফল মানে কি আয়নের গুণফল, তাই না, আয়নিক গুণফল মানে কি আয়নের গুণফল। তাহলে আয়নের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাগুলো গুণফলটাকে আমরা কি বলি বলতো আয়নিক গুণফল বলি। বুঝতে পারছো, এখন দেখো ব্যাপারটা কিরকম হয়। এখানে সিলভার ক্লোরাইড আছে, তাই না, তাহলে সিলভার ক্লোরাইড দ্রবণের ভিতরে এখানে সিলভার আয়ন আছে আর ক্লোরিন আয়ন আছে। তাহলে আয়নিক গুণফল বের করতে বললে আমরা কি করবো, সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আয়নিক গুণফল, তাই না, আয়নের গুণফল। তাহলে এখান থেকে বলতো এই জায়গা থেকে যদি আয়নিক গুণফল বের করি, এই আয়নিক গুণফলকে প্রকাশ করা হচ্ছে কে আইপি দিয়ে, কি দিয়ে বলতো কেপি দিয়ে। তাহলে এখন আমরা যদি লিখি কেআইপি, কেআইপি কি লিখবো বলতো, সিলভার ক্লোরাইডের জন্য সিলভার আয়নের ঘনমাত্রা, এই ঘনমাত্রা চিহ্নটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। ঘনমাত্রা কি দিয়ে প্রকাশ করি বলতো থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম সিলভার আয়নের ঘনমাত্রা, একটা হচ্ছে ক্লোরিন আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো এই যে দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করলাম, এটাই কি বলতো কেপি, এটা কি বলতো কেপি। আচ্ছা এখন এটার জন্য বের করি তো, এটার জন্য যদি বের করি তাহলে এখন কি আসবে বলতো, সেম কেপি ইকুয়াল সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের, সেম সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের ঘনমাত্রা, কারণ এখানে সিলভার আয়ন আছে ক্লোরিন আয়ন আছে, তাই না। তো সিলভার প্লাস ক্লোরিন মাইনাস সিলভার প্লাস ক্লোরিন মাইনাস দুইটা জিনিসের গুণফলটা আমরা কি বলি কেপি বলি না। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি বলতো, এটার ক্ষেত্রে আমরা বলবো যে সেম কেপি ইকুয়াল কি আসবে সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের ঘনমাত্রা, তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছো, অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে কেপির ইকুয়েশন, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সেম কেপির ইকুয়েশন, এবং অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে কিন্তু কি সেম কেপির ইকুয়েশন। কেপি মানে কি দ্রাব্যতার গুণফল, তাই না, তাহলে কেপি মানে হচ্ছে আমাদের আয়নিক গুণফল। তাহলে আয়নিক গুণফল সবগুলা দ্রবণের জন্য সেম, তাই না। তাহলে আমরা এই দ্রাব্যতা টপিকটা কোথায় পাইছিলাম, দ্রাব্যতা টপিকটা পাইছিলাম শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, তাই না। সম্পৃক্ত ছাড়া কি কখনো দ্রাব্যতা হয়, হয় না। তাহলে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই আমাদের কি হতো দ্রাব্যতা হতো। তাহলে এখানে আমরা এই সম্পৃক্ত দ্রবণের যে
আয়নিক গুণফল, এই আয়নিক গুণফলটাকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল। তাহলে এই তিনটা দ্রবণ থেকে এই সম্পৃক্ত দ্রবণটাকে আলাদা করে একটা নাম দেওয়া হয়েছিল কি দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলতাম, একটু আদর করে আমরা দ্রাব্যতা বলছি। ঠিক সেমভাবে এটার এই যে তিনটা দ্রবণের আয়নিক গুণফলগুলোর মধ্যে সম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফল, এটাকে একটু আলাদা করার জন্য একটু আদর করে নাম দেওয়া হয়েছে কি বলতো দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, তাহলে সবগুলাই কিন্তু সেম, শুধু এই কেপিটাকে এখানে কি বলা হয়েছে বলতো জাস্ট কেএসপি বলা হয়েছে। কেএসপি মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে কি বলতো কেএসপি, কেপি জায়গায় কেএসপি লিখতে পারবো। কেএসপি ইকুয়াল সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের ঘনমাত্রা। বুঝতে পারছো? এখন বলবো যে ভাইয়া আমি এটার জন্য কেএসপি লিখবো, কেএসপি ইকুয়েশনটা এটা লিখবো, তাই না? এটা লিখতে পারবা? বা এটার জন্য তুমি লিখতে পারবা না। কারণ কি বলতো, কারণ কেএসপি শব্দটাই দেওয়া হয়েছে শুধুমাত্র কার জন্য বলতো সম্পৃক্ত দ্রবণের জন্য। অন্য কোনো দ্রবণের জন্য কিন্তু কেএসপি শব্দটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, কেএপি ইকুয়েশন যা কেএসপি ইকুয়েশন তাই না? তাহলে কেএপি যেই কথা কেএসপি একই কথা, শুধুমাত্র পার্থক্য কথা বলতো জাস্ট কেএপি এবং কেএসপিটাকে পার্থক্য করছে শুধুমাত্র একটা আলাদা করার জন্য, জাস্ট হচ্ছে একটু আদর করে সম্পৃক্ত দ্রবণটাকে একটু ডিফাইন করা হয়েছে যে কেএপি কেএসপি, কেএপি আর কেএসপি সেম কথা সেম ইকুয়েশন, দেখো একেবারে সেম ইকুয়েশন, তাই না? তাহলে আশা করি তোমরা কেএপি আর কেএসপির ইকুয়েশন লিখতে সময় আর ভুল করবা না। যে কেএপি এবং কেএসপির ইকুয়েশন যদি বলে কেএপি কেএসপি বের করে, এটার জন্য কোনো দ্বিধান্বিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একই কথা, দুইটাই কিন্তু কি বলতো একই কথা। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে এখানে কেপি বের করেছে, আমরা কেএসপি বের করলাম। এখন হচ্ছে আমরা কি জানো, আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা ইকুয়েশন কিভাবে বের করতে হবে ওই জিনিসটা জানো। কারণ ইকুয়েশন বের না করতে পারলে তো আসলে লাভ নেই, তো ইকুয়েশন আগে বের করতে হবে আমাকে। তো আমরা আপাতত এই যতটুকু বুঝলাম, এর পরবর্তীতে আমরা ইকুয়েশনগুলো একটু দেখবো। ঠিক আছে, তো আমি এটুকু মুছে দিয়েছি, আশা করি তোমরা এটুকু যে নোট করে নিয়েছো। দেখো আমরা হচ্ছে এখন ইকুয়েশন কিভাবে লিখতে হয় শিখবো। ইকুয়েশন কিভাবে লিখতে হয়, ল্যাড ক্লোরাইড, এই ল্যাড ক্লোরাইড দেখো প্রথমে লিখতেছি আমি ল্যাড ক্লোরাইড। এই ল্যাড ক্লোরাইডের ইকুয়েশন কিভাবে লিখতে হয় এটা শিখতে হবে আমাকে। তাহলে ল্যাড ক্লোরাইডের ইকুয়েশন যদি তুমি লিখতে চাও, ল্যাড ক্লোরাইডের ইকুয়েশন লিখতে চাইলে মাথায় রাখবা প্রথমত কি বলতো ল্যাড প্রথমে যে থাকে সে নর্মালি পজিটিভ হয়। তাহলে ল্যাড, এই যে ল্যাড লিখলাম পিবি, ল্যাড লিখলাম। এখন এই উপরে একটা চার্জ দিতে হবে, তাহলে চার্জটা কি, চার্জটা হচ্ছে ক্লোরিনের নিচে যে সংখ্যাটা আছে ওইটা, ক্লোরিনের নিচে সংখ্যাটা আছে ওইটা। তাহলে দেখো তো ল্যাড প্রথমে যেভাবে আছে লিখলাম, আর এই যে উপরে একটা চার্জ লিখতে হবে, চার্জটা কি ক্লোরিনের নিচে যে সংখ্যাটা আছে ওইটা, আর প্রথমে যেটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ 2। ঠিক আছে, পজিটিভ 2 বা আমরা নর্মালি 2+ লিখে রাখি, যে 2+। ওকে, আচ্ছা এরপরে কি আছে ক্লোরিন, এই যে ক্লোরিন লিখলাম। ক্লোরিন কি হবে, ক্লোরিন এই যে ক্লোরিন আছে, ক্লোরিন লিখলাম। ক্লোরিন লেখার পর ক্লোরিনের উপরে একটা চিহ্ন দেওয়া লাগবে, তাই না? ক্লোরিনের উপরে একটা চিহ্ন দেওয়া লাগবে, তাহলে ক্লোরিনের উপরে ক্লোরিন শেষে থাকলে কি হয়, নেগেটিভ। আচ্ছা এখন সংখ্যাটা লিখতে হবে, সংখ্যাটা কি বলতো, ক্লোরিনের সংখ্যা কার কাছে আছে, ল্যাডের কাছে আছে। ল্যাডের কাছে মনে মনে কত আছে, 1 আছে না? তাহলে 1, তাহলে 1 কি হবে, যেহেতু ক্লোরিন যেহেতু পরে আছে তাহলে মাইনাস, তাহলে 1 মাইনাস, তার মানে কি আলটিমেটলি মাইনাস। এখন ক্লোরিন কটা ছিল, দুইটা। ক্লোরিন কটা ছিল, দুইটা না? তাহলে এখানে ক্লোরিন দিছে একটা, তাহলে এখানে কি হবে বলতো, বুঝতে পারছো এটুকু কি করলাম? আবার বোঝাচ্ছি, দেখো আবার বোঝাচ্ছি। প্রথম অবস্থায় ল্যাড ক্লোরাইড আছে, মানে ল্যাড আর এখানে দুইটা ক্লোরিন। প্রথমত আমরা জানি যে প্রথমে যে থাকে সে পজিটিভ হয় আর শেষে যে থাকে সে নেগেটিভ হয়। তাহলে ল্যাড আমরা প্রথমে লিখলাম, আমরা এটুকু লেখার পর এই ল্যাডের পরে কি আছে বলতো, ল্যাডের উপরে তুমি চিহ্ন দেওয়া লাগবে, তাই না? এবং সংখ্যা লিখতে হবে। তাহলে ল্যাডের সংখ্যাটা আছে ক্লোরিনের মধ্যে, এই যে 2, তাহলে আমরা ল্যাডের উপরে লিখলাম 2 এবং প্রথমে আছে এখানে পজিটিভ এই 2+। ওকে ফাইন, এরপর বাকি আছে ক্লোরিন, তো ক্লোরিন আছে, ক্লোরিন লিখলাম। তারপরে কি বলতো, এখানে এই ক্লোরিনের সংখ্যা আছে ল্যাডের কাছে, তো ল্যাডের সংখ্যা নিচে মনে মনে কত 1 আছে, তাহলে 1, আর যেহেতু শেষে আছে তাহলে কি মাইনাস, তাহলে 1 মাইনাস মানে কত, মাইনাস। বুঝতে পারছো? এভাবে লিখতে হবে। এখন আমরা কি লিখতে যাচ্ছি, আমরা লিখতে যাচ্ছি কি লিখতে যাচ্ছি বলতো, আমাদের দ্রাব্যতার গুণফল বা আমরা আয়নিক গুণফল লিখতে যাচ্ছি। তো আয়নিক গুণফলটা কি হবে বলতো, আয়নিক গুণফলটা কি হবে, আয়নিক গুণফল লেখার আগে একটা জিনিস খেয়াল করো। মনে করো এখান থেকে গ্যাস পরিমাণ ভাঙছে, মানে ল্যাড ক্লোরাইডের একটা দ্রবণ আছে তোমার কাছে, ঠিক আছে? এখন মনে করো এই যে এরকম আর কি,
এটা মনে করে এখানে ল্যাড ক্লোরাইড আছে, ল্যাড ক্লোরাইড আছে। এই ল্যাড ক্লোরাইড যখন তুমি মিশেলা পানির মধ্যে যখন রাখলা, এখন এই জায়গা থেকে এস পরিমাণ ভাঙছে, মানে দ্রবণের মধ্যে এস পরিমাণ ভেঙে গেছে। তাহলে দেখো এস পরিমাণ ভাঙলো। এখানে এস পরিমাণ ভাঙলে এই এখানে কয় মোল আছে, মনে মনে কয় মোল আছে, 1 মোল। এখানে মনে মনে কয় মোল আছে, 1 মোল। তাহলে এখান থেকে যদি এস ভাঙে, এখানে কত কত ভাঙবে, এস ভাঙবে, তাহলে এটা এস। আচ্ছা, এখানে আছে 1 মোল, এখানে আছে কয় মোল, 2 মোল। তাহলে এখান থেকে যদি এস ভাঙে, এখানে কত ভাঙবে, 2s ভাঙবে, কারণ এখানে এস, এখানে 1 মোল, এখানে 2 মোল, এই যে 2 মোল। তাহলে এখানে এস ভাঙলে এখানে কত ভাঙবে, 2s। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এইটুকু মুছে দিলাম, 1 মুছে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইকুয়েশনগুলো লিখি। ইকুয়েশনগুলো কি বলতো আমরা, এই যে আয়নিক গুণফল, আয়নিক গুণফলে কি দিয়ে প্রকাশ করে, আয়নিক গুণফলকে কেপি দিয়ে প্রকাশ করে। তো সুতরাং কেপি ইকুয়াল কি, কেপি মানে কি বলতো, একটু দেখাইছি, মানে আয়নগুলোর গুণফল। তাহলে আয়ন কি আছে বলতো, এই যে আয়নগুলা। তাহলে লেড 2+, এই লেড 2+ লিখলাম, ইন্টু আর কি আছে বলতো, এই যে ক্লোরিন মাইনাস। তাহলে ক্লোরিন দেখো তো, এই যে আয়নগুলা লেড 2+, এবং হচ্ছে ক্লোরিন, এই যে ক্লোরিন মাইনাস। এখন বলবো যে ভাই 2 কোথায় গেল, তাই না? তো 2 কোথায় যায় জানো, বরক্রিয়া সূত্র অনুসারে এই যে সহগ থাকে, সহগটা হচ্ছে উপরে চলে যায়, সহগটা কি হয়ে যায়, গাত হয়ে যায়। এখন কেন গাত হয়, কিভাবে গাত হয়, এটা তোমরা চতুর্থ অধ্যায়ে পড়বা। বুঝতে পারছো? এখানে তোমাদের এটা আলোচনা নাই, এটা যখন চতুর্থ অধ্যায় পড়াবো তখন আমি দেখাবো, ঠিক আছে? এখন মাথায় রাখতে হবে, এখানে কি বলতো, এই জায়গা থেকে যে 2 যেহেতু আছে এখানে, তাহলে 2 আছে, 2টা এই সহগটা উপরে চলে যাবে, এখানে 2। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে এই যে লেডের ঘনমাত্রা কত, s, তাহলে as। আচ্ছা, এখন ক্লোরিনের ঘনমাত্রার কথা কত, 2s, তাহলে দিকে 2s, আর এক উপরে কত, স্কয়ার, তো উপরে স্কয়ার। আলটিমেটলি কত হলো বলো তো, এদিকে s আর এর উপরে 4s স্কয়ার, তো আলটিমেটলি কত আসছে, 4s কিউব। তাহলে কেপি ইকুয়েশনে কি আসছে বলো তো, 4s কিউব আসছে, ঠিক আছে? এখন বলবো যে ভাইয়া s মানে তো দ্রাব্যতা, আমরা দ্রাব্যতার ভিতরে আপনি কেপি কেন ব্যবহার করলেন, তাই না? তাহলে আসলে এখানে কেপি, এটাই কেপি ইকুয়েশন, এটাই কেএসপি ইকুয়েশন, তাই না? কেপি ইকুয়েশন যে কথা, কেএসপি ইকুয়েশন একই কথা। তো আসলে এটা কেপি না লিখে আমি কি লেখা উচিত বলতো, কেএসপি। এখন কেপি ইকুয়েশন তাহলে কি হবে, একই তো কথা, এটা তো কেএসপি ইকুয়েশন, এটা যেহেতু কেএসপি ইকুয়েশন, তাহলে এটা তো কেপি ইকুয়েশন হবে। তো কেপি ইকুয়েশনটাকে আমি একটু ভিন্নভাবে লেখার জন্য এটাকে এসটাকে আমি এক্স ধরি, এক্স 4s কিউব। বুঝতে পারছো? একই জিনিস, কেএসপি ইকুয়েশন যেমনি লিখছিলাম, আমি মুছে আবার কি লিখছি বলতো, কেপি জিনিসটাকে মুছে আমি কেএসপি লিখছি। তার মানে কেএসপি যে কথা, কেপি একই কথা। কেএসপি ইকুয়েশন যেভাবে বের করে, কেপি ইকুয়েশন কি সেম ভাবে বের করি, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরপরের আরেকটা উদাহরণ দেখি। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের কেএসপি এবং কেএপি ইকুয়েশন বের করব, ঠিক আছে? তো ক্যালসিয়াম ফসফেটে আমরা কেএসপি কেএপি ইকুয়েশন বের করব। বের করতে হলে প্রথম অবস্থানে কি করতে হয়, যে যে প্রথম থাকে সে পজিটিভ, তাই না? পজিটিভ হয়। আচ্ছা, আর ক্যালসিয়ামের যে চার্জ থাকে 2 নম্বরে, যে থাকে ওর কাছে, আর 2 নম্বরে চার্জ থাকে 1 নম্বরের কাছে, তাই না? তাহলে প্রথমে লিখলাম ক্যালসিয়াম, এসিএ লিখলাম। এখন ওর উপরে একটা চার্জ লাগবে, চার্জটা কার কাছে থাকে, ক্যালসিয়ামের চার্জ থাকবে ফসফেটের কাছে, ফসফেটের নিচে কত আছে, 2, তাই না? তাহলে উপরে লিখলাম 2, আর যেহেতু প্রথমে আছে, এই যে প্রথমে আছে না, প্রথমে থাকলে কি হয়, প্লাস, তাহলে ক্যালসিয়াম 2+। ওকে, এখন ক্যালসিয়াম আছে কয়টা, এখানে দেখো তো 3টা, আমি লিখছি কয়টা, 1টা, তাহলে সামনে 3, ঠিক আছে? ওকে, এরপরে প্লাস কি আছে, এখন PU4 আছে, তো লিখো PU4, লিখলাম। লেখার পরে দেখো তো উপরে একটা সংখ্যা এবং কি লাগবে, আমাদের একটা চিহ্ন লাগবে। তো সংখ্যাটা কার কাছে থাকে, এই যে PU4 এর সংখ্যা থাকবে ক্যালসিয়ামের কাছে। এই যে ক্যালসিয়ামের কত আছে, 3, এবং যেহেতু 2 নম্বরে আছে, 2 নম্বর থাকলে কি হয়, মাইনাস, তাহলে 3 মাইনাস। এখন দেখো PU4 কয়টা আছে, PU4 আছে 2টা, তাহলে এখানে আমি লিখছি কয়টা, 1টা, এই যে 2টা আছে না, তাহলে এখানে কত দিতে হবে, 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আগের মতো ধরে নাও এখন থেকে x পরিমাণ মাংস, কয় পরিমাণ, s পরিমাণ। ওই যে দ্রবণের মধ্যে রাখার পর আমি যখন পানির মধ্যে দ্রবিত করলাম, দেখা গেলো s পরিমাণ মাংস। হ্যাঁ, s পরিমাণ ভাঙলে এখানে কত পরিমাণ ভাঙবে বলো তো,
এদিকে যদি S হয়, এটার 1 মোলের জন্য এটা কয় মোল? এটা হচ্ছে ক্যালসিয়ামের কয় মোল? এই যে দেখো 3, এই 3 মোল। এটা কয় মোল? এটা 1 মোল ভাঙলে এটা কয় মোল ভাঙবে? ওই যে 2, তাহলে উপরে 2 মোল। তাহলে এখানে S হলে এদিকে 3, তাহলে এদিকে S হলে এখানে কত আছে? 3S। এখানে S হলে এখানে 2 আছে, তাহলে এখানে কত আছে? 2S, তাই না? 2S। ঠিক আছে, এটুকু আশা করে বুঝতে পারছো যে S এর ব্যাপারগুলো, যে যত মোল এখানে S বাংলা এখানে 3S, এখানে S বাংলা এখানে কত? 2S। ওকে, আচ্ছা এখন আমরা কেস ফ্রি ইকুয়েশন বের করি। তাহলে কেস ফ্রি ইকুয়েশন কি বলতো? কেস ফ্রি মানে কি? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল মানে আয়ন, আয়নগুলোর গুণফল। তো আয়নগুলো কি? এই দুইটা আয়ন, তাহলে আয়নগুলো লিখো। তাহলে আয়নগুলো লিখো ক্যালসিয়াম 2+। তো ক্যালসিয়াম 2+ লিখলাম। ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু কার ঘনমাত্রা? PO4 3- এর ঘনমাত্রা, তাই না? হয়ে গেছে, তাই না? আসলে কি হয়েছে বলো তো? ক্যালসিয়াম 2+ লিখলাম। ক্যালসিয়াম 2+ লেখার বড় আগে একটা শক ছিল, তাই না? 3 ছিল, তাহলে শকটা কোথায় হয়? গাত হয়ে যায়, তাহলে ক্যালসিয়ামের উপরে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর PO4 3- এর আগে 2 ছিল, তাহলে উপরে কত হয়ে যাবে বলো তো? 2 হয়ে যাবে, মানে শকটা উপরে গাত হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো এই যে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত পাইছে বলো তো? 3S। তাহলে 3S লিখো, 3S উপরে কত? কিউব, ওই যে কিউব, ইন্টু PO4 এর জন্য কত পাইছো? PO4 2S পাইছো, তাহলে 2S। আর এখানে কত আছে? উপরে 2। এই PO4 এর জন্য পাইছে 2S, আর উপরে স্কয়ারের স্কয়ার। এখন কত আসে বলো তো? এদিকে যে 27S³ ইন্টু 4S²। তাহলে 27 4 কত আসে বলো তো? 27 4 কত আসবে? 108। 108 S⁵। তাহলে এই যে 108 S⁵ পাইছো, এটা কি পাইছো? কেএসপি পাইছো, তাই না? তো কেএসপি আমি বলছি কেবি লিখতে পারবো না, জাস্ট একই তো কথা। তবে শুধুমাত্র এখানে এস না দিয়ে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারবো, চলক দিয়ে দেবা, এক্স দিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমি যদি কেবি লিখতে চাই, সুতরাং কেবি কি আসবে? সেম আসবে 108, আমি এক্স দিয়ে প্রকাশ করলাম S⁵। এখন একক লিখলাম না কেন? কেন লিখলাম না? আমি আগে বলে আসছি যে কেএসপি কেবির আসলে কোনো প্রকৃত তো কোনো একক নাই। ঠিক আছে, প্রকৃত তো কোনো একক নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরটা আমরা একটু কঠিনভাবে পড়া ট্রাই করবো, বুঝতে পারছো? এরপরটা আমরা কঠিনভাবে ট্রাই করবো। দেখো এরপরটা হচ্ছে আমরা মুছে দিই, একটু মুছে দিই, কেমন? একটু কঠিনভাবে আমরা দেখবো। সিলভার ক্রোমেট, না এটাকে আবার ভাঙতে হবে, তাই না? কি আকারে ভাঙবো? আয়ন আকারে ভাঙবো। কিভাবে আয়ন আকারে ভাঙে বলো তো? সিলভার প্রথমে আছে, সিলভার পজিটিভ হবে, সিলভার লিখলাম। এবং সিলভারের সেটা কার মধ্যে থাকে? সিলভারের এই যে সিলভারের উপরে যেই সংখ্যাটা কার মধ্যে থাকবে? এই যে 2 নম্বরে যে আছে তার মধ্যে থাকবে, তাই না? এই যে এই দুইটা কিন্তু একসাথে আছে, এটা কিন্তু আলাদা আলাদা না, একসাথে আছে। তাহলে ওর মধ্যে আলাদা করে কিছু আছে কি? নাই, মানে 1 আছে, তাই না? তাহলে 1 এটা তোমরা বের করতে পারবে কিনা? সিলভার ক্লোরাইডের ইকুয়েশন বের করতে পারার কথা, একেবারে আমি প্রথমেই দেখাইছি, তাও আমাকে দেখাই দিই কি বের করতে হয়। প্রথমত সিলভার প্লাস, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস, এখান থেকে এস পরিমাণ ভাঙলে এখানে এস, এখানেও কি এস। তাহলে সুতরাং কে আইপি কত আসবে? বা কেএসপি দিয়ে শুরু করি, কেএসপি কত আসবে? কেএসপি আসবে হচ্ছে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন এর ঘনমাত্রা। তো সিলভারের কত? এস, ক্লোরিনের কত? এস, আলটিমেটলি কত? S², তাই না? আর সুতরাং কেপি যদি বের করতে চাও, কেপি কে আসবে এখানে? S²। একেবারে সহজ ছিল, তাই না? এটা একবারে সহজ, আমি করেও দিয়েছিলাম। তো এইভাবে আমাদের ইকুয়েশনগুলো বের করতে হবে, আমাদের এইভাবে বের করতে হয়। এখন এই ইকুয়েশন আরো সহজে বের করার একটা টেকনিক আছে, বুঝতে পারছো? এই যে ইকুয়েশনটা আরো সহজে বের করার টেকনিকটা তোমরা ইউজ করবো হচ্ছে এমসিকিউতে। বিশেষ করে যখন অ্যাডমিশন দাও, অ্যাডমিশনে যখন দিবা, যারা অ্যাডমিশন দিবা তারা এই টেকনিকটা ইউজ করতে পারো। আর এটা অ্যাডমিশনে খুবই কাজে লাগে, ঠিক আছে? তো এই জিনিসটাকে মাথায় রাখবা যে এটা অনেক সময়ই আসে, প্রায় ইউনিভার্সিটিতে আসে যে দ্রাব্যতার ইকুয়েশন বের করো। তো অ্যাডমিশন টাইমে এত সময় পাওয়া যায় না, তো অ্যাডমিশন টাইমে এভাবে বের করেছে আনসার করা অনেকটা টাফ। তো এখন আমরা হচ্ছে একটু সহজে, একটু শর্টকাটে আমরা কীভাবে বের করতে পারবো ওই জিনিসটাকে দেখবো, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? শর্টকাট, এটা হচ্ছে একটা শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে MP আর হচ্ছে NQ।
এটা হচ্ছে একটা যৌগ। এটা কি বলতো? এটা যৌগ, এম পি এন কিউ, এটা একটা যৌগ। তো বললাম এই যৌগের দ্রাব্যতার গুণফল বের করো। দ্রাব্যতার গুণফলের ইকুয়েশন, সমীকরণ বের করো। সমীকরণ, ঠিক আছে। কীভাবে বের করবো আমরা বলতো? আমরা প্রথম মাথায় রাখবো, এই যে এখানে পি কিউ আছে না, তো এটা মাথা রাখবা যে আমার উপর আমি, তোমার উপর তুমি। আমার উপর বলতে এখানে পি, তো পি এর উপরে পি বসবে, ঠিক আছে। এখানে কি আছে? কিউ, তাহলে কিউর উপর আবার কিউ বসবে। তাহলে কি হলো? আমার উপর আমি, তোমার উপর তুমি, আমার উপর আমি আর তুমি। তাহলে আমার উপর আমি আর তুমি বলতে কি বলতো? তো এই যে এস, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ, ঠিক আছে। তাহলে পি টু দি পাওয়ার পি, কিউ টু দি পাওয়ার কিউ, এস টু দি পাওয়ার পি প্লাস কিউ। এটা হচ্ছে সমীকরণের সেটা ইকুয়েশন, বুঝতে পারছো? এটা হচ্ছে সমীকরণ। কি সমীকরণ বলতো? এই যে এই সমীকরণের দ্রাব্যতার গুণফলের, এই যৌগের দ্রাব্যতার গুণফলের সমীকরণ। আমি দেখাই, হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি একটু একটা প্রশ্ন দিই, প্রশ্ন দিলে তুমি বুঝতে পারবা। যেমন দেখো, আমি যদি বলি এখানে একটু আগে যেটা দেখাইলাম, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেটে কি দেখাইছিলাম? যে এই যৌগের দ্রাব্যতার কেএসপি কেপি বের করতে বলছিলাম। তো এটা দিয়ে বের করো তো। এটার জন্য পি এর মান কত? 3, কিউ এর মান কত? 2। তাহলে এটার মধ্যে বের করো, 3 এর উপরে কত বসবে? 3, 2 এর উপর কত বসবে? 2, এস এর উপরে কত বসবে? 3 যোগ 2। তাহলে 3 যোগ 2 মানে 3 কত? 27। 4 এস টু দি পাওয়ার কত? 5। দেখো 108 এস টু দি পাওয়ার 5। তো এই জিনিসটা কিন্তু ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফলের একটু আগে যে আমরা সমীকরণ বের করেছিলাম, ওইখানে সেম জিনিসটা ছিল না? 108 এস টু দি পাওয়ার 5 ছিল না? তো ওই জিনিসটা আমরা অনেকটা ভেঙে ভেঙে করছিলাম, বাট এই জিনিসটাকে ভেঙে ভেঙে করা লাগছে, এটা মুখে মুখে করা যায়, তাই না? একেবারে আমাদের টাইম, সময় কম লাগতেছে, তাই না? আমাদের সময় অনেকটা কম লাগতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা অ্যাডমিশনে ব্যবহার করবো, বুঝতে পারছো? তো এই শর্টকাটটা দিয়ে আমরা হচ্ছে অ্যাডমিশনে ইজিলি দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের সমীকরণটা বের করতে পারবো, ঠিক আছে। এখন আরেকটা যদি দিই, দেখো আরেকটা যদি দেওয়া হচ্ছে আমরা ল্যাড ক্লোরাইড। ল্যাড ক্লোরাইডের বের করো। ল্যাড ক্লোরাইড বের করতে কি, এই ল্যাডের মধ্যে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1 থাকলে কি, 1 এর উপর 1 ইন্টু 2 এর উপরে 2 আছে, 2 এর উপর কত? 2। আর এস এর উপর কত? 1 এবং 2, তাই না? তাহলে 1 প্লাস 2, তাহলে কত হয়েছে বলো তো? 4। আর এস এর কিউ, শেষ। এটা কি কেএসপি ইকুয়েশন। কেএসপির জন্য কি বলবা? এস এর জায়গায় এক্স বসে দেবা, তাহলে 4x কিউ। তো এই ইকুয়েশনটা মাথায় রাখবা। এই ইকুয়েশনটা মাথায় গেলে কি হয় বলো তো? এই ইকুয়েশনটা মাথায় রাখলে হচ্ছে খুব সহজে আমরা খুব কম সময়ে হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফলের ইকুয়েশন আমরা সহজে বের করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, আরেকটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন, একাডেমিক, পাশাপাশি অ্যাডমিশন এবং একাডেমিক দুইটাই খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই শর্টকাটটা মাথায় রাখবা। এটা হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফলের সমীকরণে শর্টকাট বের করলাম। এখন আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে আমরা একটু আগে একবারে শুরুতে, ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে কেএসপি কেপির একক নাই, তাই না? প্রকৃত অর্থে একক নাই, বলছিলাম যে প্রকৃত অর্থে কেএসপি কেপি কোনো একক নাই। আসলে কেএসপি কেপির একক সত্যি অর্থে এখানে নাই, ঠিক আছে, সত্যিই নাই। কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষা বা আমাদের একাডেমিকে আসলে কেএসপির কেপির ইকুয়েশনের ভিতরে একক চায়। তো একক তারা কীভাবে বের করে আমরা দেখবো, কারণ হচ্ছে এককগুলো যদি পরীক্ষা আসে আমাদের শিখতে হবে। প্রকৃত তো নাই, ঠিক আছে, বাট আমাদের বই যেহেতু আছে আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি যে কেএসপি ও কেআইপি এর একক নির্ণয়। এটা অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? অ্যাডমিশনে অনেক আসে, এটা মাথায় রাখবা। কেএসপি কেএপি এর একক কীভাবে নির্ণয় করতে হয়। এককটা নির্ণয় করতে এরকম ভাবে, মোল পার লিটার পি প্লাস কিউ। এখন পি প্লাস কিউ মানে আমি পি এবং কিউ বলতে কি বোঝাচ্ছিলেন একটু আগে দেখাচ্ছিলাম না? যোগটা কি ছিল বলতো? এম পি এন কিউ। এই যোগের কি হবে বলতো? এই যোগের কেএসপি কেপি এর ইকুয়েশনের যে এককটা হবে কি বলতো? মোল পার লিটার মোল পার লিটার
টু দি পাওয়ার পি প্লাস কিউ। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা কীভাবে হয় আমি যদি বলি এককটা কী হবে, যেমন একটু দেখাচ্ছিলাম ভাইয়া ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়াম ফসফেটের আমি যদি বলি কেএসপি কেবি এর একক বের করে দেখাও, তাহলে তুমি কি করবা বলো তো, ডিরেক্টলি লিখবা মোল পার লিটার, এ লিখলা, লেখার পর এখানে কত আছে 3, সরি আমি একটু ভুল লিখছি,